বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চায় এনসিপি। প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার অভিযোগ নাহিদের। বিএনপি জামায়াত রাজনীতির সমালোচনা করলেন সার্জিস। খুলনার দৌলতপুরে ফিল্ম স্টাইলে দুটি বাড়িতে দুর্বৃত্তদের গুলি, হতাহত হয়নি কেউ। এলাকায় আতঙ্ক। গুলি করছে, কে করছে তা জানি না। গুলি করছে এই যে শব্দ পাইছি। প্রথমে 2টা গুলি করছে, তারপরে পরপর 5-7টা গুলি করছে। বরিশালে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিআরটিসি বাস, রক্ষা পেয়েছে 30 যাত্রী। কিশোরগঞ্জে দুর্ঘটনার পর পালাতে গিয়ে পিকআপ চালকের বেপরোয়া আচরণ, ধরার পর গণপিটুনি। কুমিল্লায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ। কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দের টাকা। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে। প্রায় 1 বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। মুফতি মহিবুল্লাহ অপহরণের ঘটনা সাজানো। প্রেস ব্রিফিংয়ে গাজীপুর পুলিশের দাবি, মানসিক সুস্থতা ও পেছনের কারণে খতিয়ে দেখা হচ্ছে। বাগেরহাটে সুপেয় পানির সংকটে চরম ভোগান্তি। জেলা প্রশাসন আর পৌর কর্তৃপক্ষের রশি টানাটানিতে ঝুলে আছে 30 কোটির প্রকল্প। পৌরসভার স্টাফদেরকে প্রশিক্ষণ শেষ করে আমরা তাদেরকে এই প্ল্যানটি বুঝিয়ে দেই। এটা সচল রাখার দায়িত্ব পৌরসভার অধীনে না পাওয়ার কারণেই এই সংকটটা পুরোপুরি সমাধান হচ্ছে না। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ফিল্ম স্টাইলে খুলনা নগরের দৌলতপুর থানা এলাকায় একই দিনে 2 বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে জানালার কাঁচ ভেঙে দিয়েছে। ভুক্তভোগীদের মেহেদি কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন, আর মহসিন রড সিমেন্টের ব্যবসায়ী। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30টা। 4টি মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছিল খুলনার দৌলতপুর এলাকায়। এক পর্যায়ে একটি বাড়ির সামনে থেমে পালাক্রমে গুলিবর্ষণ করে তারা। কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করা মেহেদির বাড়িতে হয় এই হামলা। ঠিক এর পরপরই প্রায় 2 কিলোমিটার দূরে রড সিমেন্ট ব্যবসায়ী মহসিন শেখের বাড়িতেও একই কায়দায় চলে গুলিবর্ষণ। আমি নামাজ পড়তেছিলাম, রুকুতে এসেছিলাম, বৈঠকে অবস্থায় দেখি মোটরসাইকেল চলে যাচ্ছে 4-5টা। গুলি করছে, কে করছে তা জানি না। গুলি করছে এই যে শব্দ পাইছি। প্রথমে 2টা গুলি করছে, তারপরে পরপর 5-7টা গুলি করছে। দুটি ঘটনায় কেউ আহত হয়নি, তবে একই দিনে এরকম সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পরিবার দুটিও ভয়ে দিশেহারা। আমাদের কোনো শত্রু নেই, আর আমাদের এরকম কোনো মন মানসিকতা নেই, মন্তব্য নেই। হঠাৎ করে এখন আল্লাহ পাক জানি কি করে দিচ্ছে, আমরা জানি না কিছু। বেশ কয়েকজন আছে, সেটা বুঝতে পারলাম যে হ্যাঁ 4-5 জন আছে। আর গুলির শব্দে যেহেতু আমি অনেক দূরেই ছিলাম, কারণ কাছাকাছি আসার সাহস করিনি। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই আইনের আওতায় আনা হবে তাদের। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ওদের ম্যাক্সিমাম হেলমেট পরিহিত ছিল এবং কয়েকজন হেলমেট ছাড়া ছিল। তো আমরা সেই ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিস করে যারা হেলমেট পরে নাই এদেরকে আমরা আশা করছি যে আইডেন্টিফাই করা সহজ হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই মুহূর্তে সচিবালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি।
লাগবে না, অথচ একটা ক্লজে বলছে লাগবে, আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না। এগুলো তারা কেন খেয়াল করে না আমি জানি না। সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আরো অনেক বিষয় আছে, এখানে কয়েকশো পৃষ্ঠার সংযুক্তি আছে, এগুলো দেখে আমরা খুব শিগগির কালকে অথবা তার পরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা বলবো আশা করি। আলোচনা তো 4-5 দিন হয়েছে, কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। এই কথা বলার সময় এখনো আসে নাই। আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ পাবো। আমরা এটা আশা করি। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, সেটাও আশা করি। সুপারিশ যা দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াতে তারা গ্রহণ করবে। আমরা ছিলাম, সালাউদ্দিন আহমদ কথা বলছিলেন। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বিএনপির 5 সদস্যের একটি কমিটি বৈঠক করে। আমরা যাচ্ছি পরের সংবাদে। বরিশালের উজিরপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনে পুড়েছে বিআরটিসির একটি বাস। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি বাস স্ট্যান্ড টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় 20 মিনিট যান চলাচল বন্ধ থাকে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটির পেছনে ব্যাটারির সংযোগে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাসটির উপরের অংশ এবং সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। হাইওয়ে পুলিশের গৌরনদী থানার অফিসার ইনচার্জ জানান, বাসটিতে 30 জন যাত্রী ছিল, সবাই অক্ষত আছেন। এদিকে কিশোরগঞ্জে অটোরিকশা ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার। এ সময় পিকআপের ধাক্কায় আহত হন একজন মোটরসাইকেল আরোহী ও পথচারী সহ 3 জন। কটিয়াদীর সদর বাজারের হাসপাতাল রোডে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটক করে পিকআপ চালক ও হেলপারকে গণপিটুনিও দেয়। কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে সোমবার উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাত 150 জনকে আসামি করে ভৈরব জিআরপি থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় গতকাল রাতেই সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল থেকেই ভৈরব স্টেশনের রেললাইন অবরোধ করে স্থানীয়রা। আটকে দেয়া হয় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির যাত্রীসহ বেশ কয়েকজন আহত হন। মাদ্রাসা মেরামতের জন্য নেয়া প্রকল্পের কাজ কাগজে কলমে শেষ। বরাদ্দের টাকাও সব উত্তোলন করা হয়েছে, কিন্তু আদতে কোনো কাজই হয়নি। কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নেয়া এসব কাজে জালজালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকার ভাগাভাগির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে 5 লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বলে অভিযুক্তরা। লোহার গেটের নীল রং অনেকটাই মলিন, কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে। টিনগুলোর বেশিরভাগই মরিচা পড়ে নষ্ট হবার পথে। বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা। 37 বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। প্রথমবারের মতো 2023-24 অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে 14,25,000 টাকা বরাদ্দ পায়। অভিযোগ উঠেছে, সেই কাজ না করেই মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিলের যোগসাজশে পুরো টাকা তুলে নিয়েছে উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান। আর তা যাচাই ছাড়াই স্বাক্ষর করেন সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান। বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার মিলে সানার বেড অফার করছিল আর কি, যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা 5 লাখ টাকা এখানে দেখায়া যে কাজগুলো আছে এগুলো দেখায়া এগুলো উঠায় নেন। কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে। তারপর এখন সভাপতি সাহেব বলতেছে যে তাইলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসার পর আপনি কি বিচার চান কিনা? সভাপতি সাহেব বলছে না, আমি বিচার পাইছি।
অর্থ লুপাটের পর চলতি বছরের মাঝামাঝি বিষয়টি জানাজানি হয়। সে সময় মাদ্রাসা কর্তৃপক্ষকে 5 লাখ টাকা দিতে চায় অভিযুক্তরা। পত্র প্রতিষ্ঠান করে গেছে, কমপ্লেক্স করে গেছে, কোটি কোটি টাকা খরচ করে। আমরা 15 লাখ টাকা আসবে আর 5 লাখ টাকা নিয়ে দরকার নাই, আমরাই করতে পারবো। 14,25,000 টাকা বরাদ্দ আসছে, আমরা জানতে পারছি সুভাষ সাহেবের মাধ্যমে প্রথম। তো জানার পরে প্রায় 1 বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে, তাদের দৃষ্টান্তমূলক আমরা বিচার চাই। সুপার সাহেব অফিসের সমস্ত টিচার মিলনায়তনে আমাকে 2 বার করছে, বলছে যে এরকম ওই যে আমরা যে নিজস্ব ওয়াল করছি, বাউন্ডারি ওয়াল, আমাদের পারিবারিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল করছি, এগুলা দেখাইয়া নেওয়ার জন্য বলছে যে এরকম 5 লাখ টাকা দিয়ে এগুলা নিয়ে নেন। হ্যাঁ, এটা সুপার সাহেব আমাকে বলছে 2 বার। এই বিষয়ে মাদ্রাসা সুপারের দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে, পুরো ঘটনার কিছুই জানেন না তিনি। অন্যদিকে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করলেন। বর্তমান সভাপতির নিকট বিষয়ে আমি কিছু জানি না, সিগনেচার বিষয়ে আমি কিছু জানি না। ওইখানে সিগনেচারটা নকল করে দেওয়া হয়েছে, এই সিগনেচার আমি গত 30 বছরের ভিতরেও দিই। উপজেলায় যিনি দায়িত্বে ছিলেন আমার যে প্রকৌশলী, উনি এবং আর যারা এখানে আছে তারা নিজেরা যোগসাজশ করে এই টাকাটা উত্তোলন করেছিলেন। এটা আমাকে সম্পূর্ণ অগোচরে রেখে। শুধু এই মাদ্রাসাই নয়, 23-24 অর্থ বছরে কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলার 36টি মাদ্রাসার মেরামত ও সংস্কারের কাজ হাতে নেয়, যার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয় 5.5 কোটি টাকা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সাভারে 2 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদের জিম্মি করে মিথ্যা জবানবন্দি নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর MR কবির বলেছেন, সংঘর্ষের ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে সিটি বিশ্ববিদ্যালয়। সেদিন রাতে ড্যাফোডিলের 11 শিক্ষার্থীকে জোরপূর্বক জিম্মি করে জবানবন্দি নেওয়া হয়েছে, সেই ভিডিও প্রচার করে একতরফাভাবে ড্যাফোডিলের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দায়ী করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনেই প্রকৃত দোষীদের শনাক্ত করা যাবে। বিকেল 3টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়, ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবননাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায়সহ মিডিয়া কভারেজ করানো হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগের তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা এনসিপির সাথে স্বেচ্ছাচারী আচরণ করছে। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবাদী রাজনীতিতে বিএনপি কিংবা জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না, আর সে কারণেই এনসিপিকে দরকার। সকল অপকর্মের বিরুদ্ধে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতেই নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, জুলাই সনদ নিয়ে কোনো আপোষ নেই। এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো লিপিবদ্ধ করলেই জুলাই সনদে স্বাক্ষর করবেন তারা। এই সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে। ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি। নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। নাহিদ বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং ডক্টর ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং এটা এই সরকারেরই দায়িত্ব ছিল, এই সরকারেরই প্রতিশ্রুতি ছিল যে সংস্কার বিচারের মাধ্যমে
তিনি একটি ট্রানজিশন ঘটাবে বা একটা নির্বাচনের আয়োজন করবেন। প্রতীক হিসেবে শাপলা না দেওয়ার বিষয়টিকে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন ব্যাহত করার চক্রান্তও চলছে। আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো রাজনৈতিক শক্তি কোনো না কোনো একটা পক্ষ এই কাজটি করছে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ নতুন নয়, নির্বাচন কমিশন নিয়ে আমাদের অভিযোগ শাপলা প্রতীকের ইস্যুতে নেয়। এর আগে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এনসিপি নেতা সার্জিস আলম বিএনপি ও জামাতের রাজনীতির সমালোচনা করেন। বলেন, আগামী দিনের রাজনীতি এনসিপিই করবে। তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই, সেই লড়াইয়ে জামাত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এরপর রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাই কার্যক্রমের অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। সংসদ সেটা একটা সংস্কার পরিষদ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। টঙ্গী থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের অভিযোগ অসত্য বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক। তিনি জানিয়েছেন, মহিবুল্লাহ মানসিকভাবে সুস্থ নন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে মামলার বর্ণনার সাথে বাস্তবতা মিলছে না। এই ঘটনা কেন সাজানো হলো, এর পেছনে আর কেউ আছে কিনা তার খোঁজ করছে পুলিশ। অনেক রাতে পঞ্চগড় নামছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি। তার অভিযোগ, 22 অক্টোবর সকাল 7টার দিকে তাকে অপহরণ করা হয়। শিলমনে সিএনজি ফিলিং স্টেশনের সামনে কয়েকজন তাকে তুলে নেয় একটি অ্যাম্বুলেন্সে। ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ বলছে, মহিবুল্লাহ বাসা থেকে বের হন 6টা 52 মিনিটে। 6টা 53 মিনিটে মসজিদ ছাড়েন। তিনি আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন 6টা 54 মিনিটের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্লেষণ, তাকে পথরোধ করে অপহরণ করা হয়নি। ফুটেজে বিষয়টি ধরা পড়ায় মহিবুল্লাহ নিজেও স্বীকার করেছেন তা। কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মহিবুল্লাহ গা ঢাকা দিয়েছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ। ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে, সেটার সত্যতা আমরা পাচ্ছি না। মহিবুল্লাহর এমন অভিযোগ তোলার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আরো কারো জড়িত রয়েছে কিনা এটি এখন আমরা স্পষ্ট করতে পারিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের কাউনিয়ায় মাকে হত্যা করে গর্তে পুঁতে রাখার ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে ছেলেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক এই আদেশ দেন। মামলায় বলা হয়, দণ্ডাদেশপ্রাপ্ত জামিল মিয়া ভেলন 2022 সালের 19 আগস্ট মা জামিলা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। স্ত্রীর সাথে মায়ের ঝগড়ার পরে হত্যাকাণ্ড ঘটায় জামিল। পরে মৃতদেহ ঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে। 3 দিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে জামিল মিয়াকে আটক করে। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করে, আর এই মামলার সূত্র ধরে 2.5 বছর পরে মৃত্যুদণ্ডের রায় আসে। নড়াইলের কালিয়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ শেখকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মাসুদ বাবরা হাজলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। পুলিশ জানায়, সোমবার রাতে কালিয়ার সুক্তগ্রামে পুরনো মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা বাদলের সাথে স্থানীয় আলী খানের ছেলে সুজনের বিরোধ তৈরি হয়। এর জেরে সেদিন রাতে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মাসুদ শেখকে অস্ত্র হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী সাইমা হোসাইনের মৃত্যুর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্যারিস রোডে আসেন। সেখানে দ্বিতীয় দিনের মতো উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় নানা অসঙ্গতি জানিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেন। অভিযোগ করেন, সুইমিং পুল ও বিশ্ববিদ্যালয় মেডিকেলের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী সাইমার মৃত্যু হয়েছে। প্রশাসনকে এর দায় নিয়ে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কারো অবহেলায় সাইমার মৃত্যু হয়েছে কিনা তা তদন্ত চলছে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে কর্তৃপক্ষ, আর এ সংক্রান্ত বিধিমালায় স্বাক্ষরও করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর থেকেই শিক্ষার্থীদের একাংশ নিয়মিত ছাত্র সংসদের দাবিতে আন্দোলন করছিল। এর প্রেক্ষিতে অক্টোবরের মধ্যেই নীতিমালা স্বাক্ষরের জন্য চ্যান্সেলরের কাছে পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেয় ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরে চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ সম্পর্কিত নীতিমালা অনুমোদন করেন। আর শিক্ষার্থীদের আন্দোলনরত অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায়। ভিসি জানিয়েছে দ্রুত তফসিল ঘোষণা সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। মিশ্র অনুভূতি হচ্ছে যে আসলে ভালোও লাগছে, আবার একটু আশঙ্কাও লাগছে যে আমাদের যারা প্রতিনিধি আসবে এই রাষ্ট্র নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে আমাদের কতটা সাফল্য করবে। সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচনের তারা যেন ভালোভাবে ভোট দিতে পারে এবং সেই ভোটটা যেন কেউ বলতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যে এটা কারচুপি হয়েছে। বাই দিস ইয়ারের মধ্যে যে কোনো সময় হতে পারে। নাটোরের গুরুদাসপুরে নদী থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। সকালে উপজেলার নাজিরপুর ব্রিজ সংলগ্ন নন্দকুজা নদী থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরিচয় শনাক্ত মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। বাগেরহাটে তীব্র পানি সংকটে ভুগছে পৌরবাসী। জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের রশি টানাটানিতে পানি শোধন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ ভুগছেন। মাত্র 9 মাস পরীক্ষামূলক পানি সরবরাহ করেই বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্ট। শুধুমাত্র একটি দিঘি হস্তান্তরের সমঝোতা স্মারকের সই বিষয়ক জটিলতায় আটকে আছে 30 কোটি টাকার এই প্রকল্প। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। ভৈরব নদ থেকে পন্টুন, পরে পন্টুন থেকে পাইপলাইনে শহরের পচাদিঘিতে নেওয়া হতো পানি। বাগেরহাট পৌরবাসীর সংকট মেটাতে সেই পানি শোধন ও সরবরাহে প্রায় 30 কোটি টাকা খরচে এনভায়রনমেন্টাল স্যানিটেশন উন্নতিকরণ প্রকল্প বাস্তবায়ন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে দুর্ভাগ্য, বিশাল এই কর্মযজ্ঞ বছর খানেকের মাথায় মুখ থুবড়ে পড়ে। 3 বছর ধরে এর সুফল থেকে বঞ্চিত পৌরবাসী। 2021-এর মধ্যেই ট্রান্সমিশন লাইন ও পাম্প হাউজের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের 9 মাস পরীক্ষামূলকভাবে প্ল্যান্ট পরিচালনা করে পৌরবাসীকে পানি সরবরাহ করা হয়। তারপর দেখভালের জন্য পৌরসভার কাছে প্রকল্পটি হস্তান্তর করে জনস্বাস্থ্য অধিদপ্তর। পৌরসভার স্টাফদেরকে প্রশিক্ষণ শেষ করে আমরা তাদেরকে এই প্ল্যান্টটি বুঝিয়ে দেই। পরবর্তী রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য এটা সচল রাখার দায়িত্ব পৌরসভার। অথচ মাসখানেক পরেই প্ল্যান্টটি বন্ধ করে দেয় পৌরসভা। ফলাফল, পৌরবাসীর সুপেয় পানির সংকট পৌঁছেছে চরমে। নামাজ পড়ে এসে চোখ ডলতে ডলতে এখানে এসে বসে থাকি, এক কলস পানি পাই না। 1 কলস 8 কলস পানি কোনো রকম ভাই, তাই সমস্ত মানুষ তাতে তো কি হয় কন। আমাকে দুঃখ দেখার মতন কেউ না। মেলার সমস্যা পানিতে আমরা পানি চাই পানি চাই পানি চাই। পৌর কর্তৃপক্ষের মতে পচাদিঘিটি পৌরসভার কাছে হস্তান্তরের কথা ছিল জেলা প্রশাসনের। তবে কোনো সমঝোতা স্মারকে সই না থাকায় তা আর হয়নি। বর্তমানে সেই দিঘিতে মাছ চাষ হওয়ায় বিশুদ্ধকরণ করা যাচ্ছে না পানি। পচাদিঘিটা আমরা পৌরসভার অধীনে না পাওয়ার কারণেই এই সংকটটা পুরোপুরি সমাধান হচ্ছে না। লিখিত ছিল না, কিন্তু মৌখিকভাবে কথা ছিল যে তারা এই দিঘিটা পৌরসভাকে হস্তান্তর করে। প্রশ্ন উঠছে, সমন্বয়হীনতা আর সিদ্ধান্তহীনতায় কি থমকে যাবে এত ব্যয়বহুল একটি প্রকল্প? যেহেতু অবকাঠামো আছে, তাই অন্য দপ্তরকে দায়িত্ব দিয়ে হলেও প্ল্যান্টটি চালুর দাবি সচেতন মহলের। পৌরসভা যদি না পারে, এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা করতে পারে, জেলা প্রশাসন করতে পারে। কিন্তু যেই করুক না কেন, এটা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে হোক এবং বাগেরহাট পৌর নাগরিক এই সুবিধাটা পাক, এটি আমাদের প্রত্যাশা। বাগেরহাট পৌরসভায় প্রায় 44,000 ভোটার রয়েছেন, 22 লক্ষাধিক মানুষের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোন্থা আরও ঘনীভূত হয়ে আজ সকালে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আর এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে ব্রিফিংয়ে তারা জানায়, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা কিংবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। তারা আরও জানায়, প্রবল ঘূর্ণিঝড় মন্থা কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদ জানায়, মন্থার প্রভাবে বাংলাদেশের উপকূলে বড় ঝুঁকি নেই, তবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়, পরবর্তীতে এটা স্থলভাগের উপর দিয়ে বাংলাদেশের পশ্চিম অংশে এটা প্রবেশ করতে পারে। তখন শুধু বাংলাদেশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতটা আগামীকালকে দুপুরের পর বা বিকালের দিকে শুরু হতে পারে এবং পরবর্তীতে আরও 2-3 দিন এই বৃষ্টিপাতটা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের কৃষিতে দিন দিন বাড়ছে যন্ত্রের ব্যবহার। জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন ঘরে তোলা পর্যন্ত সবখানি আধুনিক যন্ত্রের ছোঁয়া। চাষিরা বলছেন, এতে সময় এবং খরচ দুটোই কমছে। কৃষকের কাজ সহজ করতে দিনাজপুরে একসাথে 350 ট্রাক্টর গ্রাহকের হাতে তুলে দিয়েছে এসিআই মোটরস। আয়োজকদের দাবি, একদিনে একসাথে এতগুলো ট্রাক্টর বিক্রির ঘটনা সারা বিশ্বে প্রথম, যা স্পর্শ করেছে গিনেস বুক অফ রেকর্ডের সম্মান। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে ধানের আবাদ, কৃষকের পরম যত্ন আর পরিশ্রমে বেড়ে উঠছে স্বপ্নের ফসল। গ্রাম বাংলার মাঠে মাঠে এখন এমন চিত্র। সময়ের সাথে বদলেছে চাষাবাদের পদ্ধতিও। কৃষির যান্ত্রিকীকরণ বড় পরিবর্তন এনেছে শস্য উৎপাদনে। জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন ঘরে তোলা পর্যন্ত সবখানেই আধুনিক যন্ত্রের ছোঁয়া। চাষিরা বলছেন, এতে সময় ও খরচ দুটোই কমছে। আগে গরু মোষ দিয়ে চাষ করতাম, এতে অনেক সময় বেশি লাগতো। ট্রাক্টর নেওয়ার কারণ যে তাড়াতাড়ি হাল চাষ করা যায় এবং কি ফলন ভালো হয়। চাষের দিক দিয়ে সেরা, ঠিক আছে, অনেক ডিপ হয়, চাষ ভালো হয়, চাষ সারাদিনে 50-60 বিঘা করা যায়। কৃষকের এ যাত্রা সহজ করতে আধুনিকায়নে নতুন অধ্যায় লিখছে বাংলাদেশ। এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে একদিনে দিনাজপুরে বিক্রি করেছে 350 ট্রাক্টর। চলতি মাসেই 1000-এর বেশি ট্রাক্টর বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে প্রতিষ্ঠানটি। দিনাজপুর হলো কৃষকদের একটা হার্ট, কৃষির একটা হার্ট, এবং এখানে সবচেয়ে বেশি ফসল উৎপন্ন হয়। একই মাটিতে এবং এক জায়গায় 350টি ট্রাক্টর আমরা বিক্রি করছি। আমরা প্রায় 18 বছর ধরে কৃষকদের সাথে কাজ করছি এবং আজকের এই দিনে আমরা চেষ্টা করছি কৃষকদের মাঝে 350 সোনালিকা ট্রাক্টর ডেলিভারি করছি, যেটা কিনা পৃথিবীতে এই প্রথম। আয়োজকদের দাবি, বিশ্বের কোথাও একদিনে এত ট্রাক্টর বিক্রির নজির নেই। ট্রাক্টর রিলেটেড এরকম আর ওয়ার্ল্ড রেকর্ড নাই। আমি ভেরি হ্যাপি যে আমরা এসিআই মোটরসের পক্ষ থেকে এটা সোনালিকা ট্রাক্টর দিয়ে অর্গানাইজ করতে পারছি। আপনারা জানেন যে সোনালিকা আমাদের 50% মার্কেট শেয়ার আছে এবং 350 ট্রাক্টর দিনে এই মাসে আমরা প্রায় 1000 ট্রাক্টর বিক্রি করব। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সহ বিশ্বের 150টি দেশে সোনালিকা ট্রাক্টর সরবরাহ করছেন তারা। এদেশে 18 বছরে 30,000-এর বেশি ট্রাক্টর গ্রাহক পর্যায়ে সরবরাহ করতে পারায় উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। Which we try to replicate in other markets globally. Just I will take little time to share. We have a presence of Sonalika in 150 countries outside India, and we also have 5 plants outside India for the Sonalika tractors. দিনব্যাপী এই ট্রাক্টর প্রদর্শনীতে র্যালি ছাড়াও আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জারিন অর্নি, যমুনা নিউজ।